আচ্ছা, একটা শব্দ, সে কি কখনো জীবন্ত হয়ে উঠতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব। আমরা গভীরে ডুব দেব একটা আধুনিক বাংলা হরর ক্লাসিকের, যার নাম শোর। চলুন শুরু করা যাক। গল্পটার শুরু কিন্তু এই একটা হিমশীতল প্রশ্ন দিয়ে। ভাবুন তো একবার, একটা মারাত্মক দুর্ঘটনার পর রেকর্ডিং সেশন সেরে বাড়ি ফেরার পথে ঘটে গেল একটা ঘটনা, আর সেই ঘটনার পর থেকেই জন্ম নিল এই প্রশ্নটা, যা পুরো কাহিনীকে তাড়িয়ে বেড়াবে। আচ্ছা, এবার একটু ভাবুন তো, যদি একটা সাধারণ চিৎকার, হ্যাঁ শুধু একটা শব্দ, সেটাই যদি ভয়ঙ্কর কিছু না হয়ে নিজেই একটা জীবন্ত দানব হয়ে ওঠে, মানে একটা সত্তা। এই অদ্ভুত, মানে একেবারে আতঙ্ক ধরানো ধারণাটাই কিন্তু এই গল্পের একেবারে মূলই। এখানেই ঐতিহ্য আর আধুনিকতা মিলেমিশে এক নতুন ধরনের ভয়ের জন্ম দেয়। তো চলুন গল্পের একেবারে শুরুতে ফেরা যাক। একটা দুর্ঘটনা, যেটা দেখে মনে হবে খুবই সাধারণ, কিন্তু সেই দুর্ঘটনা থেকেই জন্ম নেয় একটা অলৌকিক চিৎকার, আর সেই চিৎকারটাই সবকিছু ওলটপালট করে দেয়। এখান থেকেই কিন্তু গল্পের প্রধান চরিত্র ওনাদি আর তার বন্ধুদের দুঃস্বপ্নের শুরু। তো কি হয়েছিল? গভীর রাত, কাজ শেষ, ওনাদি আর তার বন্ধুরা গাড়ি করে বাড়ি ফিরছে। হঠাৎই ঘন কুয়াশার মধ্যে থেকে ধাঁ করে তাদের গাড়ির সামনে চলে আসে একজন সাইকেল আরোহী। ধাক্কাটা এত জোরে লেগেছিল যে আর কিছু বলার নেই, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা, তাই না? কিন্তু এর পরিণতি ছিল একেবারেই অলৌকিক। দুর্ঘটনার পর ওই যে গাড়ির ধাক্কার শব্দ, কাঁচ ভাঙার আওয়াজ, সেই সব কিছুর মধ্যে তাদের অডিও রেকর্ডারটা এমন একটা জিনিস ধরে ফেলে যা বিশ্বাস করা কঠিন, প্রায় অসম্ভব। কি সেটা? মৃত মানুষটার এক ভয়ঙ্কর অমানবিক চিৎকার, মানে এমন একটা শব্দ যেটা কোনো মানুষের গলা দিয়ে বেরোতে পারে না, বিশেষ করে মারা যাওয়ার মুহূর্তে তো নয়ই। ওই ঘটনার পর থেকেই ওনাদের জীবনটা যেন বদলে গেল। তার জীবনে নেমে এলো এক অদ্ভুত আতঙ্ক। আর এই ভয়টা শুধু মনের ভুল ছিল না, না, এটা ছিল একেবারে চোখের সামনে এক জীবন্ত দুঃস্বপ্ন। ওনাদের জীবনটা আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্ন হয়ে ওঠে। সে একটা ছায়ামূর্তিকে দেখতে শুরু করে, ঠিক সেই মৃত সাইকেল আরোহীর ভৌতিক ছায়া। রাস্তায়, বাড়ির জানলার বাইরে, এমনকি চোখের কোণ দিয়েও সে দেখতে পায়। মূর্তিটা একদম নীরবে তাকে ফলো করে চলেছে, এক মুহূর্তের জন্য শান্তি নেই। আর ওই মূর্তিটার চেহারা, ওহ, সে যে কি ভয়ঙ্কর তা বলে বোঝানো যাবে না। শরীরটা পুরো থেতলে গেছে, হাত পা ভাঙা, অস্বাভাবিকভাবে বেঁকে আছে। মনে হচ্ছিল যেন ফিজিক্সের কোনো নিয়মই ওর ওপর কাজ করছে না। এই দৃশ্যটা ওনাদের মনে যে কি পরিমাণ ভয় ঢুকিয়ে দিয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। তো ওনাদের ভয়টা যখন একেবারে চরমে পৌঁছেছে, যখন কোনো লজিক বা সায়েন্স দিয়ে কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না, ঠিক তখনই গল্পের মোড়টা ঘুরে যায়। চলে আসে এক প্রাচীন লোককথার প্রসঙ্গ। আর এই লোককথাটাই ছিল সব রহস্যের আসল চাবিকাঠি। গল্পের মধ্যে আসেন একজন লোককথাবিদ, যিনি এই রহস্যের জট খোলেন। তিনি পরিষ্কার করে দেন যেটার সাথে ওদের পাল্লা পড়েছে সেটা কোনো সাধারণ ভূতপ্রেত নয়, এর নাম হাকামারি। এটা এক আদিম সত্তা যেটা শব্দের ওপর ভর করে বেঁচে থাকে, আর বেঁচে থাকার জন্য সৃজনশীল মানুষদের শরীর দখল করার চেষ্টা করে। এই হাকামারির কিন্তু কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে, যেগুলো জানাটা খুব জরুরি। যেমন, এর জন্ম হয়েছিল পৃথিবীর কোলাহল নিয়ন্ত্রণের জন্য। বেঁচে থাকার জন্য এর একজন মানব আশ্রয়দাতা দরকার, বিশেষ করে শিল্পী বা স্রষ্টা হলে তো কথাই নেই। এটা একটা নির্দিষ্ট শব্দ বা মন্ত্রের মাধ্যমে শরীরে ঢোকে। তবে এর একটা দুর্বলতাও আছে, উজ্জ্বল আলো বা সূর্যের আলো একদম সহ্য করতে পারে না। আর এর একটাই লক্ষ্য, আশ্রয় নেওয়া শরীর আর তার সৃজনশীলতার মাধ্যমে বেঁচে থাকা। এই ছোট ছোট তথ্যগুলোই কিন্তু পরে গল্পের মোড় ঘুরিয়ে দেবে, আর ওদের বাঁচার একমাত্র রাস্তা হয়ে দাঁড়াবে। এদিকে ওনাদের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে। এটা দেখে ওর বন্ধুরা, ওর সহকর্মীরা আর চুপ করে বসে থাকতে পারল না। ওরা নিজেরাই মরিয়া হয়ে উত্তর খোঁজা শুরু করে দিল। ওরা বুঝতে পারছিল যে ওনাদের এই ভয়ের সাথে ওই দুর্ঘটনার কোথাও একটা গভীর যোগ আছে। এই টাইমলাইনটা একবার দেখুন। প্রথম দিন দুর্ঘটনা, আর সেই চিৎকারের রেকর্ডিং। 3 দিনের মাথায় ওনাদি প্রথমবার ওই ভৌতিক সাইকেল আরোহীকে দেখে।
7 দিনের দিন ওর বন্ধুরা একজন লোক কথাবিদের সাথে কথা বলে, আর 9 দিনের মাথায় গিয়ে তারা জানতে পারে যে এই জীবটা আসলে হাঁকামারি। মানে মাত্র 9 দিনের মধ্যে একটা সাধারণ দুর্ঘটনা থেকে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো। ওরা বুঝতে পারল তারা এক প্রাচীন ভয়ঙ্কর সত্তার মুখোমুখি হয়েছে। আর ঠিক তখনই আসল সত্যিটা বেরিয়ে আসে, এমন একটা সত্যি যা সবকিছুকে বদলে দেয়। ওই যে চিৎকারটা রেকর্ড হয়েছিল ওটা আসলে মৃত সাইকেল আরোহীর ছিলই না। ব্যাপারটা হলো হাক্কামারি আগে থেকেই ওই সাইকেল আরোহীর শরীরে ছিল, আর দুর্ঘটনার মুহূর্তে যখন শরীরটা মারা যাচ্ছে তখন ওটা সেই শরীর ছেড়ে নতুন আশ্রয় খুঁজছিল। ওই চিৎকারটা ছিল আসলে হাক্কামারির নতুন শিকার খোঁজার চিৎকার। লোককথাবিদের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাক্কামারি সাধারণ মানুষ চায় না, ওর দরকার সৃজনশীল মানুষ। কেন? কারণ একজন শিল্পীর আত্মা, তার ক্রিয়েটিভিটি, সেটাই হলো ওর খাবার, ওর বেঁচে থাকার উপায়। আর ওনাদি আর ওর বন্ধুরা, ওরা তো সবাই সৃজনশীল পেশার সাথে যুক্ত, তাই ওরা ছিল হাক্কামারির জন্য একেবারে পারফেক্ট টার্গেট। এবার গল্পের সব সুতো যেন এক জায়গায় এসে মিলতে শুরু করে। আমরা পৌঁছে যাই ক্লাইম্যাক্সে, যেখানে এমন এক ভয়ঙ্কর সত্য সামনে আসে যা ওদের কল্পনারও বাইরে ছিল। আর গল্পের সবচেয়ে বড় টুইস্টটা হল হাক্কামারির আসল লক্ষ্য ওনাদি ছিলই না। ওনাদিকে ভয় দেখানোটা ছিল আসলে একটা চাল, সবাইকে বিভ্রান্ত করার জন্য। এর আসল টার্গেট ছিল দলের সবচেয়ে প্রতিভাবান শিল্পী, গায়িকা মিলি। হাক্কামারির প্ল্যানটা শুনলে অবাক হতে হয়। প্রাচীন এক সত্তা, কিন্তু তার পরিকল্পনাটা ছিল একেবারে আধুনিক। ওটা চেয়েছিল মিলিকে একা করতে, তারপর একটা ফেসবুক লাইভ পারফরমেন্সের সময় ওর শরীর দখল করতে। ওই লাইভ স্ট্রিমটাই হতো ওর মন্ত্র, যা দিয়ে ও শরীরে ঢুকত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওই লাইভের হাজার হাজার দর্শক, তারা সবাই হয়ে যেত ওর ভবিষ্যতের সম্ভাব্য শিকার। ভাবা যায় প্রযুক্তিকে ব্যবহার করে নিজেকে ছড়িয়ে দেওয়ার কি ভয়ঙ্কর ছক। একেবারে শেষ মুহূর্তে যখন সবটা পরিষ্কার, দেখা যায় যে লোককথাবিদ তাদের সাহায্য করছিলেন। আসলে তিনি হাক্কামারির বর্তমান আশ্রয়দাতা। তিনি মিলির ওপর আক্রমণ করেন তাকে দখল করার জন্য। তখন শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই, নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াই। এই ছকটা একবার দেখুন। সবাই ভাবছিল বিপদটা ওনাদিকে ঘিরে, কিন্তু আসল লক্ষ্য ছিল মিলি। আর যে লোককথাবিদকে ওরা বিশ্বাস করছিল তিনিই ছিলেন হাক্কামারির বর্তমান আশ্রয়দাতা, ওর হাতের পুতুল। একেবারে নিখুঁত একটা বিভ্রান্তির জাল বুনেছিল ওটা। কিন্তু শেষ পর্যন্ত বন্ধুরা হেরে যায় না। ওরা ওদের নতুন পাওয়া জ্ঞানকে কাজে লাগায়। হাক্কামারির দুর্বলতা কি? আলো। ঠিক তাই, ওরা আলো ব্যবহার করে আবিষ্ট লোককথাবিদকে কাবু করে ফেলে আর ফেসবুক লাইভটা বন্ধ করে দেয়। এভাবেই মিলেকে বাঁচানো হয় এক ভয়ঙ্কর পরিণতির হাত থেকে। মনে হচ্ছিল যাক, গল্পটা এখানেই শেষ, সবাই বেঁচে গেছে, বিপদ কেটে গেছে। কিন্তু না, এখানেই আসে গল্পের শেষ আর সবচেয়ে অস্বস্তিকর টুইস্টটা। মিস্টার মুখার্জি স্বীকার করেন যে তিনি ওই ভয়ঙ্কর চিৎকারের আসল রেকর্ডিংটা ডিলিট করেননি, ওটা এখনও একটা অডিও ফাইলে তার কাছে রয়ে গেছে। তার মানে হাক্কামারিকে হারানো গেছে ঠিকই, কিন্তু ওটা পুরোপুরি ধ্বংস হয়নি। ওর মূল সত্তাটা, ওই ভয়ঙ্কর শব্দটা একটা হার্ড ড্রাইভে বন্দী হয়ে আছে। আর গল্পটা আমাদের এই অস্বস্তিকর প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। দানবটা তো একটা ডিজিটাল ফাইলে বন্দী, কিন্তু যদি কোনোদিন কেউ ভুল করে বা নিছক কৌতূহলের বশে ওই ফাইলটার প্লে বোতামে চাপ দেয়, তখন কি হবে? এই দুঃস্বপ্নটা কি আবার নতুন করে শুরু হবে?